নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 9 তারিখ সোমবার, জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট দাঁড়িয়ে আর প্রধানমন্ত্রী বসে আমরা কখনো এরকম করি না, এবার ছবি তুলে ধরলেন মমতা। অভিমানী লোকভবনে যাননি আনন্দ বোস, প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করে কি বললেন কুণাল। সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, সিইসিকে হুমকি দেওয়ার বিএনএস ধারা উল্লেখ করে কমিশনকে অভিযোগ। অসুবিধে হলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করবেন, বিজেপি নেতার নাম কাটা পড়তেই খোঁচা তৃণমূলের। বাড়ি বাড়ি গিয়ে করলেন সতর্ক, দাবাং মেজাজে থানার আইসি। বাংলার সীমান্তে গা ঢাকা হাদির হত্যাকারীরা, অভিযান চালিয়ে গ্রেপ্তার করলো এসটিএফ। ইরানে ক্ষমতার পালাবদল কি ঘটবে, দাবিতে অনড় ট্রাম্প, সতর্ক করলো চীন, বলল এতে কারোর ভালো হবে না। ভোটের আগে বাংলাকে টার্গেট করা হচ্ছে, রাষ্ট্রপতির অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে কি ফের দলবদল, হঠাৎ শান্তনু ঠাকুরের কাছে মুকুটমণি, সন্দেহজনক বলছেন মধুকর্ণাও। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান বদলালো কেন, পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের রিপোর্ট চাইল কেন্দ্র, বিকেলের মধ্যেই জবাব চায় শাহের মন্ত্রক। দিদি দুর্গে শীত কাটতে মহিলা ভোটে নজর বিজেপির, 5700 কোটির বরাদ্দ নিয়ে প্রচার শুরু, তৃণমূলের অস্ত্র উন্নাও হাতরস। অরাজকতায় মুক্তি চায়, হাড়োয়া বিধায়কের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, উঠল লবিবাজির অভিযোগ। ওদেরই কাজ, ইরান স্কুলে হামলায় মৃত্যু মিছিলে তেহরানকে কাঠগড়ায় তুললেন ট্রাম্প। বৈধ বাঙালিদের নাম বাদ, 60 লক্ষ বাঙালির নাম বিচারাধীন, প্রতিবাদে নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ বাংলা পক্ষর। বিজেপির জল্লাদরা যেন বুথে মাথা তুলতে পারে না, লিড বাড়ানোর টার্গেট অভিষেকের। তৃণমূলের কি অবশেষে বড় গলার ইঙ্গিত, শুভেন্দুগড়ে দাঁড়িয়ে ঐক্যের ডাক অখিল পুত্র সুপ্রকাশের। যুদ্ধের আঁচ মধ্যবিত্তের হেসেলে, রান্নার গ্যাসের পর এবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, কি জানালো কেন্দ্র। প্রেমিককে ভিডিও কল করে গলায় দড়ি তরুণের, সকালে ভেঙে থ পরিবার। খেজুরিতে শাসক তৃণমূলের প্রচারের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ঝামেলা। চাকরির আশায় সরকারি প্রকল্পে জমি দিয়েছিলেন কিন্তু কাজ পেলেন না, টিএমসি নেতা, প্রতারণার নয়া অভিযোগ। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, এমনই অভিযোগে উত্তাল জাতীয় রাজনীতি। সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার ছবি তুলে ধরলেন মোদী শাহের বিরুদ্ধে, পাল্টা তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ধর্ণা মঞ্চে একটি ফ্লেক্স তুলে তোলেন তৃণমূলের নেতা এবং নেত্রীরা। সেখানে দেখা যাচ্ছে একটি চেয়ারে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপর চেয়ারে বসে আছেন লালকৃষ্ণ আডবাণী, আর পাশে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেছেন কিভাবে রাষ্ট্রপতিকে অপমান করছেন মোদী। তিনি বলেন, প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছেন আর প্রধানমন্ত্রী বসে, আমি কখনো এরকম করি না। শুধু তাই নয়, রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল থেকে যে বিতর্ক, তাতেও বেসরকারি সংস্থার দিকে দায় ঠেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শিলিগুড়িতে অনুষ্ঠান স্থল থেকে রাজ্যের কোনো দায় নেই, এটা অর্গানাইজারদের সমস্যা, তারা রাজ্য সরকারকে কিছু বলেনি, আমার দোষ দেবেন না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফরে দুটি ইস্যুতে মূলত বিতর্ক তৈরি হয়। প্রথমে অনুষ্ঠান স্থল থেকে প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি, সেই সঙ্গে প্রোটোকল নিয়েও প্রশ্ন ওঠে। এই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে গেলেন না মুখ্যমন্ত্রী। রবিবার এই ইস্যুতে চড়া সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন একজন মহিলা মুখ্যমন্ত্রীকে চূড়ান্ত অপমান করা হয়েছে, দেশ ক্ষমা করবে না। এরপরই পাল্টা তোপ দাগেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এদিন তৃণমূল মনে করিয়ে দিয়েছে যে সংসদ ভবন উদ্বোধনের সময় রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করা হয়নি। সিভি আনন্দ বোস রাজ্যপাল থাকাকালীন তৃণমূলের সঙ্গে তার দ্বন্দ্বের কথা সর্বজন বিদিত। সেই আনন্দ বোস আচমকায় বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগের পর রবিবার সস্ত্রীক কলকাতায় পৌঁছেছেন তিনি। তারপরে তার সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছে গেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালের সঙ্গে তার সাক্ষাতের ছবি পোস্ট করেছেন কুণাল।
একই সঙ্গে লেখেন, অভিমানে লোকভবনে যাননি সিবি আনন্দ বোস। বাংলার রাজ্যপালের পদ থেকে আনন্দ বোসের ইস্তফা দেওয়ার কারণ নিয়ে নানান জল্পনা চলছে। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেন, সিবি আনন্দ বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি, কিন্তু বলবো না। ভয় দেখানো হয়েছে, থ্রেট করা হয়েছে। আমি একটু বলতে পারি, এদিন কলকাতায় পৌঁছে তার পদত্যাগ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি সদ্য প্রাক্তন রাজ্যপাল বোসও। তিনি বলেন, ভেবেচিন্তেই পদত্যাগ করেছি, কারণটা কনফিডেন্সিয়াল, ঠিক সময় এলে বলা হবে। এই আবহে এদিন আনন্দ বোসের সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ। পরে বাংলার সদ্য প্রাক্তন রাজ্যপালের সঙ্গে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সদ্য প্রাক্তন রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস কলকাতায়। তীব্র অভিমানে রাজভবনে যাননি। শ্রীমতী বোস রাজভবনে গেছেন জিনিসপত্র গোছাতে। ততক্ষণে তার সঙ্গে গল্প। আনন্দ বোসের যে বাংলার ভোটার হয়েছেন সে কথা জানিয়ে কুণাল আরো লেখেন, শেষে বললাম আপনি বাংলার ভোটার, ভোট দিতে তো আসতে হবে। ডক্টর বোস বললেন, আসবো, ভোট দেব কলকাতাতেই। অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে আনন্দ বোসকে বাংলায় যে ভোট দিতে আসবেন কুণাল ঘোষ তার পোস্টে সেটাই বুঝিয়ে দিলেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চ থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের আঙুল কেটে নেওয়ার মতো হুমকি দিয়েছিলেন কল্যাণ। তার পাল্টা এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের মুখ্য নির্বাচন কমিশনারের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করা হয়েছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে এই ধরনের হুমকি দেওয়া হলে তা শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং নির্বাচন কমিশনের মর্যাদাকেও ক্ষুণ্ণ করে। ঠিক কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কল্যাণের বক্তব্য ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন সিইসি। মমতার দিকে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন বলে দাবি কল্যাণের। সেই ঘটনা প্রসঙ্গই উত্থাপন করে কল্যাণ বলেন, আমি তো সেদিন ছিলাম। কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছেন আপনারা কল্পনা করতে পারবেন না। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন। এই কথার রেশ টেনে হুঁশিয়ারি। আর আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে আঙুল তোমার কেটে বাদ দিয়ে আসতাম। আপনি তো 1-1.5 বছর এসেছেন চিফ ইলেকশন কমিশনার হয়ে। আপনি তো এসেছেন অমিত শাহর দয়ায়। আপনি কোঅপারেটিভ সেক্রেটারি ছিলেন, কমিটিতে আমার সামনে আপনি অ্যাপিয়ার করেছিলেন। আপনার জ্ঞান কত আছে আমার জানা আছে। আপনি কিচ্ছু জানেন না। আপনি একটা গোয়ার গোবিন্দ লোক। চিঠিতে কি লিখেছে বিজেপি? চিঠিতে ভারতীয় ন্যায় সংহিতার বেশ কয়েকটি ধারা উল্লেখ করেছে বিজেপি। বিএনএস ধারা 224, সরকারি কর্মচারীকে আঘাতের হুমকি। যে কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে আঘাত করার হুমকি দেন এবং হুমকি দিয়ে তাকে দায়িত্ব পালন করা থেকে বিরত করার চেষ্টা করেন, যা উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারি কাজে দেরি করান, তাহলে তিনি এই ধারায় দোষী সাব্যস্ত হবেন। এই অপরাধের জন্য তাকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা করা যেতে পারে। চূড়ান্ত ভোটার তালিকায় ডিলিট হয়ে গেল বিজেপি নেতার নাম। আর সেই ইস্যুতে রোহিঙ্গা তকমা জুটলো বিজেপি নেতার কপালে। নাম ডিলিট ইস্যুতে এবার প্রবল ট্রোলের মুখে পড়লেন বিজেপি জেলা কমিটির সদস্য তথা বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। রাজ্যে ঢুকে পড়েছে 1 কোটির বেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী। এরাই তৃণমূলের ভোট ব্যাংক। গত 1 বছরের বেশি সময় ধরে লাগাতার এই অভিযোগ করে আসছিলেন বিজেপি নেতারা। অভিযোগ আর পাল্টা অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরপর শুরু হয় এসআইআর পর্ব। এনুমারেশন ফর্ম বিলি এবং তা ফিল আপ করে জমা দেওয়া হয়। অন্যদিকে নো ম্যাপিং এর সমস্যা, তারপর প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। অন্যদিকে ৭৫,০০০ মানুষের লজিক্যাল হিয়ারিং সংক্রান্ত নোটিশ দেওয়া হয়। হিয়ারিং পর্ব মিটলে প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা। ভোটার তালিকায় প্রকাশ হলে দেখা যায় জলপাইগুড়ি জেলায় প্রায় 1,08,000 মানুষের নাম বিচারাধীন, নয়তো ডিলিট হয়ে গিয়েছে। আর সেই তালিকায় রয়ে গিয়েছে বিজেপির জেলা কমিটির সদস্য তথা বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর ঘোষ ওরফে পলেন ঘোষের নাম। আর এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যুব তৃণমূলের জেলা সভাপতি রামমোহন রায় বিজেপি নেতা পলেন ঘোষকে খোঁচা দিয়ে বলেন, আপনারা কি এই এসআইআর চেয়েছিলেন? তিনি কটাক্ষ করে আরো বলেন, যদি নাম তুলতে সমস্যা হয় তবে যেন পলেন বাবু তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেন। অপরদিকে তৃণমূলের মন্তব্য প্রসঙ্গে বিজেপি যুব মোর্চার জেলার সভাপতি পলেন ঘোষ বলেন, আমাকে নিয়ে ট্রোল করার জন্য তৃণমূলকে ধন্যবাদ, কারণ ওরা আমাকে যেভাবে প্রচার করে দিলেন তাতে আমার নামের ব্যাপক প্রচার হলো। পাশাপাশি তিনি আরো বলেন, এতদিন তৃণমূল বলে আসছিল বিজেপি নাম কেটে দিচ্ছে, তাই তৃণমূল নেতা রামমোহন রায় আমাকে প্রস্তাব দিয়েছেন যে তিনি আমার নাম তুলে দেবেন। যে নাম তুলতে পারে সে নাম কাটতেও পারে। তাই ময়নাগুড়ি বিধানসভায় যাদের নাম কাটা গিয়েছে তাদের নাম রামমোহন বাবুই কেটেছে। দাবাং মেজাজে রায়গঞ্জ থানার আইসি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গত বিধানসভা ভোটে হুমকি ভয় দেখানোর অভিযোগ অভিযুক্তদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করলেন। সঙ্গে থানায় হাজিরা দেওয়ার নির্দেশও দিলেন। রবিবার একেবারে অন্য মেজাজে দেখা গেল রায়গঞ্জ থানার এসিকে।
আইসিকে। অন্যদিকে পাশাপাশি গত বিধানসভা নির্বাচনের সময় অত্যাচারিত হয়ে লিখিত অভিযোগ করেছিলেন। তাদের বাড়ি কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফেরাতে এবং অবাধে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সংক্রান্ত বিষয়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে এই দৃশ্য ধরা পড়ে। পুলিশ কর্তাকে এই ভূমিকায় দেখে কিছুটা হলেও স্বস্তি পান রাজগঞ্জ বিধানসভার 18, 123, 57, 62 নম্বর বুথের এলাকা জুড়ে শুরু হয়েছে কেন্দ্র বাহিনীর টহল। গত বিধানসভা নির্বাচনেও রাজ্যের একাধিক জায়গায় ভোট হিংসার অভিযোগ উঠছিল। কোথাও কোথাও ভোটাররা ভোট দিতে পারেনি বলে অভিযোগ ওঠে। এলাকায় যাদের বিরুদ্ধে এভাবে ভয় দেখানোর অভিযোগ আগে থেকে পুলিশের থানায় নথিবদ্ধ ছিল, তার আগে থেকে সতর্ক করে দেন পুলিশ কর্তারা। প্রায় 3 মাসের মাথায় গ্রেপ্তার হাদি কাণ্ডের মূল অভিযুক্ত। ডিসেম্বর মাসে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করে খুন করা হয়েছিল বাংলাদেশের ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। সেই ঘটনার পর থেকে আন্তর্জাতিক স্তরে তল্লাশি চালিয়েছে বাংলাদেশের পুলিশ, যোগাযোগ করেছে ভারতের সঙ্গে। অবশেষে সেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাজ্যের এসটিএফ। গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে এক সহযোগীও। ধৃত 2 অভিযুক্তের নাম ফয়জল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। এদের মধ্যে ফয়জলকে মূল অভিযুক্ত বলে চিহ্নিত করেছিল বাংলাদেশের পুলিশ। ইতিমধ্যেই তদন্তে দ্রুততা আনতে ফয়জলের গোটা পরিবারকে আটক করেছে ঢাকা পুলিশ। তবে দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদের পরেও মেলেনি ফয়জলের হদিশ। অবশেষে হাদি খুনের প্রায় 3 মাসের মাথায় সেই মূল অভিযুক্ত গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের চাঁদাবাজি, খুন এবং ভারতের অবৈধভাবে প্রবেশের অপরাধী ফয়জল এবং আলমগীরকে গ্রেপ্তার করেছে এসটিএফ। গ্রেপ্তারের আগে দুজন বনগাঁ সীমান্ত এলাকায় তাদের একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে তাদের খবর পেয়ে অভিযান চালায় এসটিএফ। গ্রেপ্তার করা হয় তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন বাংলাদেশের অন্যতম ছাত্র আন্দোলনকারী ওসমান হাদির খুনের কথা স্বীকার করেছে। এরপর সেই বয়ানের ভিত্তিতে রবিবার তাদের আদালতে পেশ করে তদন্তকারীরা। তারপর পাঠানো হয় এসটিএফ এর হেফাজতে। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর জুম্মার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট এলাকা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন হাদি। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মাথায় গুলি লাগে হাদি। দ্রুত ঢাকার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার তাকে সিঙ্গাপুরে পাঠায়, কিন্তু সেই দূর দেশ থেকে ফিরে হাদির মৃতদেহ। মাথায় গুলি লাগায় বাঁচানো সম্ভব হয়নি তাকে। এরপরেই হাদি কাণ্ডে মূল অভিযুক্ত হিসাবে ফয়জলকে চিহ্নিত করে ঢাকা পুলিশ। গ্রেপ্তার করা হয় গোটা পরিবার। এছাড়াও গ্রেপ্তার করা হয় 11 জন অভিযুক্তকে। ডিসেম্বরের শেষ থেকে ঢাকা পুলিশ জানায়, মেঘালয় হয়ে চোরা পথে ফয়জল এবং আলমগীর ভারতে প্রবেশ করেছে। অবশেষে তাদের বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার করলো রাজ্যের এসটিএফ। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্ষমতার পালাবদল ঘটাতে, সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছে ইসরায়েলও। সেই নিয়ে এবার গোটা বিশ্বকে সতর্ক করল চীন। তাদের ক্ষমতার পালাবদল ঘটানো এই প্রচেষ্টায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন মিলবে না। রবিবার বেজিং এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরান এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মুখ খোলেন চীনের বিদেশ মন্ত্রী ওয়াং এবং ইরান ও অন্যান্য দেশের সার্বভৌমত্বকে সম্মান জানানোর কথা বলেন তিনি। পশ্চিম এশিয়ায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে আহ্বান জানান, অন্যথায় সংঘাত আরো বড় আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেন তিনি। 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের প্রথম হামলা চালায় ইরানে। হত্যা করা হয় দেশের সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ আলী খামেনেইকে। সেই নিয়ে ওয়াং বলেন, এই যুদ্ধ হওয়া উচিত ছিল না। এই যুদ্ধে কারোর ভালো হবে না। সামরিক পদক্ষেপে সমাধান বেরোনো সম্ভব নয়। সশস্ত্র সংঘাতে ঘৃণা বাড়বে, আরো নতুন সংকট মাথা চাড়া দেবে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি সেখানকার মানুষজনের হাতেই ছেড়ে দেওয়া উচিত বলে মত ওয়াংয়ের। তিনি জানান, পশ্চিম এশিয়ার দেশগুলি সেখানকার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্তের গ্রহণ করতে পারে। কোনো বহিঃশক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার অফুরন্ত অস্ত্রশস্ত্রের কথাও তুলে ধরেছেন ইতিমধ্যে। অন্যদিকে এই বিষয়ে বেজিং এ সাংবাদিকদের মুখোমুখি হয়েছে ইরান এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মুখ খোলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং। ইরান এবং অন্যান্য দেশগুলির সার্বভৌমত্বকে সম্মান জানানোর কথা বলেন তিনি। পশ্চিম এশিয়ায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান, অন্যথায় সংঘাত আরো বড় আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেন। 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল প্রথমে হামলা চালায় ইরানে। হত্যা করা হয় দেশের সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ আলী খামেনেইকে। সেই নিয়ে ওয়াং বলেন, এই যুদ্ধ হওয়াই উচিত ছিল। এই যুদ্ধে কারোর ভালো হবে না। সামরিক পদক্ষেপে সমাধান বেরোনো সম্ভব নয়। সশস্ত্র সংঘাতে ঘৃণা বাড়বে, আর নতুন সংকট মাথাচাড়া দেবে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি সেখানকার মানুষজনের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে মত ওয়াংয়ের। অন্যদিকে সব যুক্তি সঠিক হবে এমনটা নয়। পৃথিবীতে আবারও জঙ্গল রাজ্যের দিকে ঠেলে দেওয়া যায় না। এভাবে সব পক্ষকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছে চীন। আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করতে আর্জি জানিয়েছে তারা। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
প্রিয় দর্শক, সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।